আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। গণিত পরিমিতির এর আগের ক্লাসে আমরা অনুশীলনী 16.1 এর ম্যাথগুলো দেখেছিলাম। এই ভিডিওতে আমরা অনুশীলনী 16.2 এর ম্যাথগুলো দেখব। প্রথমেই দেখব অনুশীলনী 16.2 এর সূত্রসমূহ। অনুশীলনী 16.2 মূলত চতুর্ভুজ সংক্রান্ত, তাই এখানে বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য এগুলো প্রয়োজন হয়। তাহলে চলো প্রথমে সূত্রগুলো দেখা যাক। প্রথমে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের চতুর্ভুজের বৈশিষ্ট্য জানবো, তারপর তাদের ক্ষেত্রফল, পরিসীমা এসব নির্ণয়ের সূত্রসমূহ জানবো। এখানে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিমাপের উপর ভিত্তি করে চতুর্ভুজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চলো দেখা যাক বিভিন্ন প্রকার চতুর্ভুজ। এখানে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ। এই চতুর্ভুজ হলো এবিসিডি। এবিসিডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো এর যেকোনো দুইটি বাহু সমান্তরাল হবে আর বাকি দুইটি বাহু অসমান্তরাল হবে। এখানে এডি বাহু আর বিসি বাহু হচ্ছে সমান্তরাল, আর বাকি দুইটি বাহু অর্থাৎ এবি বাহু এবং সিডি বাহু এই দুইটি বাহু অসমান্তরাল। এরপর সামান্তরিক। সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবিসিডি, এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক। যেখানে এবি সমান সিডি, এবি সমান্তরাল সিডি, এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। এরপর যে চতুর্ভুজটি দেখা যাচ্ছে, এই চতুর্ভুজটি হলো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এবি বাহু সমান সিডি বাহু, এবি বাহু সমান্তরাল সিডি বাহু, এডি বাহু সমান বিসি বাহু, এডি বাহু সমান্তরাল বিসি বাহু এবং কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। চারটা কোণে হচ্ছে 90 ডিগ্রি। এরপর যে চতুর্ভুজটি দেখা যাচ্ছে, এই চতুর্ভুজের চারটি বাহুই সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। এই চতুর্ভুজকে বলা হয় রম্বস। রম্বসের এবি সমান বিসি সমান সিডি সমান এডি, চারটি বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এরপর যে চতুর্ভুজটি দেখা যাচ্ছে এবিসিডি, এই চতুর্ভুজটি হলো বর্গক্ষেত্র। এই চতুর্ভুজের চারটি বাহুই সমান। এবি সমান বিসি সমান সিডি সমান এডি এবং চারটি কোণই সমকোণ। কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন চলো দেখা যাক বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল, এদের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা বের করার সূত্র। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। আর পরিসীমা, পরিসীমা হচ্ছে চারটি বাহুর যোগফল। এবি, বিসি, সিডি আর এডি, এই চারটি বাহুর যোগফল। আর এর ক্ষেত্রফলকে আমরা অন্যভাবে লিখতে পারি হাফ। এখানে সমান্তরাল বাহু দুইটি হচ্ছে
এডি এবং বিসি, এডি যোগ বিসি এবং উচ্চতাকে যদি আমরা এইচ ধরে নেই ইন্টু এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপর সামান্তরিক। সামান্তরিকের একটি কর্ণ যদি D1 হয়, অপর কর্ণ যদি D2 হয়, তাহলে এর ক্ষেত্রফল আমরা বলতে পারি, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 হচ্ছে একটি কর্ণ, অপর কর্ণ হচ্ছে D2। অথবা এই ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু, ভূমিকে যদি এ ধরি আর উচ্চতাকে যদি আমরা এইচ ধরে নেই, তাহলে এ ইন্টু এইচ। বিসি সমান এ হলে বিসির সমান যেহেতু এডি, তাহলে এডির মানও হবে এ। আর যদি এবি কে আমরা বি ধরে নেই, তাহলে এবি সমান সিডি, সিডির মানও হবে বি। তাহলে পরিসীমা হচ্ছে বি প্লাস এ প্লাস বি প্লাস এ। বি হচ্ছে এবি, তারপর বিসি হচ্ছে এ প্লাস সিডি হচ্ছে বি, আর এডি হচ্ছে এ। তাহলে পরিসীমা হবে 2a, দুইটা এ আছে, প্লাস 2b ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে পরিসীমা সূত্র। এরপর আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল এবি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমা বিসি এর মান এ হলে এডি এর মান এ, আর এবি এর মান যদি বি হয় তাহলে সিডি এর মান বি। তাহলে পরিসীমা আমরা লিখতে পারি, দুইটা এ আছে এবং দুইটা বি আছে, এই কারণে 2 ইন্টু এ প্লাস বি। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যদিও তোমাদের এই চ্যাপ্টারের প্রয়োজন হবে না, তারপরেও জেনে রাখা ভালো। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপর রম্বস। রম্বসের একটি কর্ণ যদি D1 হয়, অপর কর্ণ যদি D2 হয়, তাহলে ক্ষেত্রফল, এটা অনেকটা সামান্তরিকের মতো, হাফ ইন্টু D1 ইন্টু D2। অথবা রম্বসের উচ্চতা যদি দেওয়া থাকে, উচ্চতা h, আর রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, রম্বসের যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a হবে। ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে a আর উচ্চতা হচ্ছে h। এরপর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য a, প্রস্থও a, a ইন্টু a হচ্ছে a স্কয়ার। পরিসীমা, পরিসীমা যেহেতু 4টি বাহুর যোগফল এবং এখানে 4টি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে a, তাহলে পরিসীমা হবে 4a। আর বর্গক্ষেত্রে দুইটি কর্ণই সমান হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু a। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে চলো এখন অনুশীলনের ম্যাথ দেখা যাক। অনুশীলনের 1 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। এটা হলো একটি আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য বিস্তার, বিস্তার অর্থ হচ্ছে প্রস্থ, প্রস্থের দ্বিগুণ। তাহলে আমরা প্রস্থকে x ধরে নিব। প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য হবে 2x। কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে ধরি প্রস্থ ইকুয়াল টু x মিটার, তাহলে দৈর্ঘ্য
ইকুয়াল টু 2x মিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা একটু আগে দেখেছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, তাহলে 2x ইন্টু x হচ্ছে 2x স্কয়ার। এখন ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 512 বর্গ মিটার, আর আমরা বের করেছি 2x স্কয়ার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 2x স্কয়ার ইকুয়াল টু 512 বর্গ মিটার। প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল টু 512 বা x স্কয়ার ইকুয়াল টু 512 ডিভাইডেড বাই 2 বা x স্কয়ার ইকুয়াল টু 256 বা x ইকুয়াল টু রুট ওভার 256 ইকুয়াল টু 16। যেহেতু x হচ্ছে প্রস্থ, তাই আমরা লিখতে পারি প্রস্থ 16 মিটার। সুতরাং প্রস্থ ইকুয়াল টু 16 মিটার। দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 2x ইকুয়াল টু 2 ইন্টু 16 ইকুয়াল টু 32 মিটার। এখন পরিসীমা, যেহেতু আমাদেরকে প্রশ্নে পরিসীমা বের করতে বলা হয়েছে, তাই পরিসীমা ইকুয়াল টু আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হচ্ছে 16 ইকুয়াল টু 2 ইন্টু 48 ইকুয়াল টু 96 মিটার। তাহলে পরিসীমা হচ্ছে 96 মিটার। এটাই অ্যান্সার। এরপর 2, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কালো যে আয়তক্ষেত্রটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আয়তাকার জমি। এর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। এর মাঝখানে 4 মিটার বিস্তার বিশিষ্ট একটি পুকুর খনন করা হয়েছে, অর্থাৎ পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার। আমাদেরকে বের করতে বলা হয়েছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুইটি বক্সের মাঝখানে যে অংশ দেখা যাচ্ছে এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এই অংশটুকু, এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি বাইরের ক্ষেত্রফল বের করি এবং ভিতরের ক্ষেত্রফল বের করি, এরপর বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলেই আমরা মাঝখানের অংশটুকু পাবো, অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে জমির দৈর্ঘ্য ইকুয়াল টু 80 মিটার, জমির প্রস্থ ইকুয়াল টু 60 মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু এটা আয়তক্ষেত্র, তাই ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 80 ইন্টু প্রস্থ হচ্ছে 60 ইকুয়াল টু 4800 এত বর্গ মিটার। এরপর পুকুরের পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল টু, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এতটুকু হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। এই সম্পূর্ণটা হচ্ছে 80 মিটার, এতটুকু হচ্ছে 4 মিটার।
এতটুকু 4 মিটার, আর এখানেও এতটুকু হচ্ছে 4 মিটার। পাড়ের কারণে দুই দিক থেকে 4 মিটার করে কমে গেছে। তাহলে আমরা যদি 80 থেকে এদিকের 4 এবং এদিকের 4 অর্থাৎ দুইটা 4 বিয়োগ করি, তাহলেই আমরা পুকুরের দৈর্ঘ্য পাবো। 80 মাইনাস 2 ইন্টু 4 মিটার, অর্থাৎ দুইটা 4 বিয়োগ করে দিচ্ছি এখান থেকে, ইকুয়াল টু 80 মাইনাস 8 মিটার ইকুয়াল টু 72 মিটার। এখন পুকুরের প্রস্থ। জমির প্রস্থ হচ্ছে 60 মিটার, আর পুকুরের প্রস্থ হবে এখান থেকে এই পর্যন্ত, এতটুকু হচ্ছে পুকুরের প্রস্থ। এখানেও দুই দিক থেকে 4 মিটার করে কমে গেছে, এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার। দুই দিক থেকে আমরা যদি 4 4 8 মিটার বাদ দেই, তাহলেই এখানের পুকুরের প্রস্থ পাবো। পুকুরের প্রস্থ তাহলে হবে 60 মিটার হচ্ছে জমির প্রস্থ, আর দুই দিকে 4 মিটার করে পার রয়েছে, তাহলে এর প্রস্থ হবে 52 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু 72 ইন্টু 52 বর্গ মিটার ইকুয়াল টু 3744 বর্গ মিটার। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল হবে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল ইকুয়াল টু জমির ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল। ইকুয়াল টু জমির ক্ষেত্রফল হচ্ছে 4800 মাইনাস 3744, এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, এত বর্গ মিটার ইকুয়াল টু 1056 বর্গ মিটার। এটাই হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তোমাদের একসাথে দেখার সুবিধার্থে এটাকে আমি ছোট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপর 3 শুরু করা যাক। এরপর 3, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। বাইরের যে আয়তক্ষেত্রটি দেখা যাচ্ছে, এই আয়তক্ষেত্রটি হলো বাগান। এর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। আর ভিতরের যে আয়তক্ষেত্রটি দেখা যাচ্ছে, এই আয়তক্ষেত্রটি হলো বাগানের ভিতর পুকুর, আর পুকুরের পার হচ্ছে সমান। পুকুরের পাড়ের দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার, এটা হচ্ছে x মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য ইকুয়াল টু 40 মিটার। বাগানের প্রস্থ ইকুয়াল টু 30 মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার, ইকুয়াল টু 1200 বর্গ মিটার। এটা হলো বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ বাইরের যে আয়তক্ষেত্রটি দেখা যাচ্ছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
ধরি পুকুরের পাড়ের বিস্তার ইকুয়াল টু বিস্তার বা প্রস্থ যে কোনো একটা লিখলেই হবে, এটা হচ্ছে এক্স মিটার। সুতরাং পুকুরের দৈর্ঘ্য হচ্ছে বাগানের দৈর্ঘ্য মাইনাস পাড়ের দৈর্ঘ্য। তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণটার দৈর্ঘ্য অর্থাৎ 40 মিটার, আর পার হচ্ছে এদিকে এক্স মিটার, এদিকে হচ্ছে এক্স মিটার। অর্থাৎ আমাদের পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। সম্পূর্ণটা যদি 40 মিটার হয় তাহলে মাঝখানের অংশটুকু হবে 40 মাইনাস 2x, এদিকে একটা x এদিকে একটা x। তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2x মিটার। পুকুরের প্রস্থ ইকুয়াল টু বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার, 30 থেকে এদিক থেকে x বিয়োগ যাবে আর এদিক থেকেও x বিয়োগ যাবে, অর্থাৎ 30 মাইনাস 2x। পুকুরের দৈর্ঘ্য পুকুরের প্রস্থ পাওয়া গেল। এখন পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x ইকুয়াল টু গুণ করে দিলে 40 ইন্টু 30 হচ্ছে 1200 মাইনাস 40 ইন্টু 2x হচ্ছে 80x মাইনাস 30 ইন্টু 2x হচ্ছে 60x মাইনাসে মাইনাসে প্লাস 2x ইন্টু 2x হচ্ছে 4x স্কোয়ার ইকুয়াল টু এটাকে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 60x হচ্ছে মাইনাস 140x প্লাস 1200। এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। এখানে বলে দেওয়া আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল, যেহেতু পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 ইকুয়াল টু হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। তাহলে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 ইকুয়াল টু 600 বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 মাইনাস 600 ইকুয়াল টু 0 বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600 ইকুয়াল টু 0 বা এখান থেকে 4 কমন নেওয়া যায়। 4 কমন নিলে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল টু 0। 4 গুণ হয়েছিল ভাগ হয়ে গেলে 0ই হবে, বা x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল টু 0 বা এখান থেকে x কমন নিলে x মাইনাস 30 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x মাইনাস 5 ইন্টু x মাইনাস 30 ইকুয়াল টু 0 হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5 অথবা
x minus 30 equal to 0, x equal to 30। এখানে আমরা x এর দুইটি মান পেয়েছি, x equal to হচ্ছে 5, আরেকটা হচ্ছে 30। x হচ্ছে কি? x হচ্ছে পুকুরের বিস্তার বা পুকুরের প্রস্থ, কিন্তু এখানে বাগানের প্রস্থই হচ্ছে 30 মিটার। বাগানের প্রস্থ যদি 30 মিটার হয় তাহলে তো পুকুরের প্রস্থ 30 মিটার হতে পারবে না, কারণ বাগানের ভিতর পুকুর করতে হলে সেক্ষেত্রে পুকুর পাড়ের প্রস্থ অবশ্যই বাগানের প্রস্থের অর্ধেকের চেয়ে কম হতে হবে, কিন্তু এখানে বাগানের প্রস্থের সমান হচ্ছে পুকুর পাড়ের প্রস্থ, তাহলে এই সম্পূর্ণটাই একটা পুকুর পার হয়ে যাবে, ভিতরে পুকুর থাকবে না। এ কারণে পুকুর পাড়ের প্রস্থদ্বয় নেব 5 মিটার, 30 গ্রহণযোগ্য নয়। আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য বের করেছিলাম 40 minus 2x, পুকুরের প্রস্থ হচ্ছে 30 minus 2x। x এর মান 30 গ্রহণযোগ্য নয়, সুতরাং পুকুরের দৈর্ঘ্য equal to 40 minus 2x equal to 40 minus 2 into x এর মান হচ্ছে 5 equal to 30 মিটার। পুকুরের প্রস্থ equal to 30 minus 2x equal to 30 minus 2 into x এর মান হচ্ছে 5 equal to 20 মিটার। এটাই অ্যান্সার। বাগানের দৈর্ঘ্য হচ্ছে, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। এরপর 4, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ভিতরের বর্গক্ষেত্রটি হলো মাঠ, আর মাঠের চারদিকে যে অংশটা দেখা যাচ্ছে সেগুলো হলো রাস্তা। রাস্তা হচ্ছে 5 মিটার চওড়া, অর্থাৎ রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার, আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে ভিতরে ছোট বর্গের ক্ষেত্রফল বিয়োগ করলে যা পাওয়া যাবে এটাই হলো রাস্তার ক্ষেত্রফল। ধরি মাঠের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, দৈর্ঘ্য অথবা এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং মাঠের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার বর্গমিটার। যেহেতু এটা একটি বর্গক্ষেত্র, এই কারণে এর ক্ষেত্রফল হবে x স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। এরপর রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে, এর আগে যখন আমরা 2 এবং 3 নাম্বারে করেছিলাম তখন দুই পাশ থেকে x মিটার করে বিয়োগ করে দিয়েছিলাম, কিন্তু এখানে মাঠের যে দৈর্ঘ্য এটা হচ্ছে x মিটার, রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার, এখানে 5 মিটার এখানে, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 ইন্টু 5, কারণ x হচ্ছে এই অংশটুকু আর দুইটা 5 আছে, এই কারণে x প্লাস 2 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে x প্লাস 10 মিটার। সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু x প্লাস 10 হোল স্কয়ার বর্গমিটার। আমাদের বের করতে হবে মাঠের ক্ষেত্রফল, এই জন্য x স্কয়ারের মান বের করতে হবে। আমরা যদি এই বড় বর্গের ক্ষেত্রফল থেকে মাঝখানে ছোট বর্গের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে মাঝখানের যে অংশটুকু আছে অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে, এই অংশটুকুর ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ
মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু মাঠের ক্ষেত্রফল প্লাস রাস্তার ক্ষেত্রফল। রাস্তা অথবা মাঠের ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, আর মাঠের ক্ষেত্রফল মাঝখানের অংশের ক্ষেত্রফল এটা, আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে বাইরের অংশের ক্ষেত্রফল। অর্থাৎ মাঝখানের এ মাঠ আর বাইরে রাস্তা, এই দুইটা মিলেই হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পেয়েছিলাম x প্লাস 10 হোল স্কোয়ার বর্গমিটার। x প্লাস 10 হোল স্কোয়ার ইকুয়াল টু মাঠের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা x স্কোয়ার প্লাস রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম প্লাস রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার, বা এখানে বর্গের সূত্র ফেললে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 10 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 500, বা x স্কোয়ার প্লাস 20x প্লাস 10 স্কোয়ার হচ্ছে 100 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 500, বা x স্কোয়ার প্লাস 20x মাইনাস x স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস x স্কোয়ার হবে ইকুয়াল টু 500, 100কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস 100 হবে। অর্থাৎ এখানে যেটা করেছি x স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসা হয়েছে আর 100কে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে, বা x স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে 20x ইকুয়াল টু 400, বা x ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 20। x এর মান হচ্ছে 20 মিটার। তাহলে চেয়েছে হচ্ছে মাঠের ক্ষেত্রফল, সুতরাং মাঠের ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে আমরা মাঠের ক্ষেত্রফল বের করেছিলাম x স্কোয়ার বর্গমিটার। x স্কোয়ার বর্গমিটার, x এর মান হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার বর্গমিটার ইকুয়াল টু 400 বর্গমিটার। এটাই অ্যান্সার। এরপর 5, একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? এখানে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে সমান, আর দেওয়া আছে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন যদি আমরা আয়তক্ষেত্রের প্রস্থকে x ধরি তাহলে দৈর্ঘ্য হবে 3x, কারণ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারবো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারলে সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যাবে। ক্ষেত্রফল থেকে পাথরের সংখ্যা বের করা যাবে। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু x মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু 3x মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার
আর প্রস্থ হচ্ছে এক্স মিটার, ইকুয়াল টু হচ্ছে 3 × x হচ্ছে এক্স স্কোয়ার, 3x² বর্গমিটার। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 768 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3x² ইকুয়াল টু 768 বা x² ইকুয়াল টু 768/3 বা x² ইকুয়াল টু হচ্ছে 256 বা x ইকুয়াল টু হচ্ছে 16। 256কে রুট করলে হয় 16। x এর মান আমরা ধরেছিলাম আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 2 ইন্টু 3x প্লাস x ইকুয়াল টু 2 ইন্টু 3x প্লাস x হচ্ছে 4x, 2 ইন্টু 4x হচ্ছে 8x ইকুয়াল টু 8 ইন্টু x এর মান হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে 128 মিটার। প্রশ্নে বলে দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a মিটার। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a মিটার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a ইকুয়াল টু আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128 বা a ইকুয়াল টু হবে 128 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 32 মিটার। এর মান হচ্ছে 32 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু a স্কয়ার বর্গমিটার ইকুয়াল টু এর মান হচ্ছে 32 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1024 বর্গমিটার। এখন পাথরের ক্ষেত্রফল বের করব। তারপর পাথরের ক্ষেত্রফল দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলেই পাথরের সংখ্যা বের হয়ে আসবে। পাথরের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 40 সেন্টিমিটার। যেহেতু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মিটারে বের করেছি, এই কারণে পাথরের ক্ষেত্রফলকেও মিটারে নিতে হবে। তাহলে 40/100, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, 100 মিটার ইকুয়াল টু 0.4 মিটার। ইকুয়াল টু 0.4 স্কয়ার বর্গমিটার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার ইকুয়াল টু হচ্ছে
0.16 বর্গমিটার। সুতরাং পাথরের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই পাথরের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1024 ডিভাইডেড বাই পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.16 ইকুয়াল টু 6400টি পাথর লাগবে। তাহলে এটাই অ্যান্সার। প্রয়োজনীয় পাথরের সংখ্যা হচ্ছে 6400টি।